হিন্দু আইনে ছেলে না থাকলে এবং শুধুমাত্র মেয়ে বা কন্যা সন্তান থাকলে সম্পত্তি কার কাছে যাবে, তার দেশ ও প্রচলিত আইনের উপর ভিত্তি করে তা কি নির্ধারিত হয়? বাংলাদেশ এবং ভারতে এই সংক্রান্ত আইনে কি পার্থক্য রয়েছে? বাংলাদেশের প্রেক্ষাপটে দায়ভাগ আইন অনুযায়ী বাংলাদেশের প্রচলিত হিন্দি আইন মূলত দায়ভাগ দ্বারা পরিচালিত হয়। এই আইন অনুযায়ী ছেলে বা ছেলের ছেলে না থাকলে সম্পত্তি কন্যা সন্তানের কাছে যায়। তবে কিছু এখানে বিশেষ শর্ত রয়েছে। কন্যাদের অগ্রাধিকার ক্রম: অবিবাহিত কন্যা, মৃত ব্যক্তির অবিবাহিত কন্যা থাকলে তিনি সবার আগে সম্পত্তির উত্তরাধিকারী হন। পুত্র সন্তান আছে বা হতে পারে এমন বিবাহিত কন্যা। যদি কোনো অবিবাহিত কন্যা না থাকে তবে যে সকল বিবাহিত কন্যারা পুত্র সন্তান আছে বা ভবিষ্যতে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে তারা সম্পত্তি পান। সন্তানহীন বা বন্ধ্যা কন্যা: সন্তানহীন, বিধবা বা সন্তান হওয়ার সম্ভাবনা নেই এমন কন্যারা সাধারণ নিয়মে দায়ভাগ আইন উত্তরাধিকার থেকে বঞ্চিত হন। সম্পত্তির মালিকানার ধরন বা জীবনসত্ত্ব: দায়ভাগ আইনে কন্যারা সম্পত্তির পূর্ণাঙ্গ মালিকানা পান না, তারা পান জীবনসত্ত্ব। এর অর্থ হলো তারা সারা জীবন এই সম্পত্তি ভোগ দখল করতে পারবেন এবং এর থেকে আয় ব্যবহার করতে পারবেন, কিন্তু সাধারণ অবস্থায় সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারে না। তাদের মৃত্যুর পর সম্পত্তি মূল মালিকের মানে পিতার অন্যান্য নিকটাত্মীয় ও ওয়ারিশদের কাছে চলে যায়। ভারতের প্রেক্ষাপটে হিন্দুর উত্তরাধিকার আইন 1956 ও 2005 এর সংশোধনী মতে ভারত 2005 সালের হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন বাস্তবায়নের পর ছেলে ও মেয়ের অধিকার সম্পূর্ণ সমান করা হয়েছে। সমান অধিকার: ছেলে না থাকলেও কন্যারা এককভাবে বা জীবিত স্ত্রী থাকলে স্ত্রীর সাথে পিতা ও মাতার সম্পত্তির পূর্ণ উত্তরাধিকারী হন। পূর্ণাঙ্গ মালিকানা: কন্যা সন্তান সম্পত্তির সম্পূর্ণ চূড়ান্ত মালিক হন, তিনি চাইলে নিজের ইচ্ছে অনুযায়ী সম্পত্তি বিক্রি, দান ও হস্তান্তর করতে পারেন। বিবাহিত ও অবিবাহিত বৈষম্যহীনতা: কন্যা বিবাহিত নাকি অবিবাহিত কিংবা তার সন্তান আছে কি নেই এতে অধিকারের কোনো প্রভাব পড়ে না। স্ত্রী বা মায়ের উপস্থিতি: যদি মৃত ব্যক্তির স্ত্রী জীবিত থাকা অবস্থায় বা মাতা জীবিত আছেন। বাংলাদেশ ভারত উভয় ক্ষেত্রে স্ত্রী কন্যারা যৌথভাবে প্রথম শ্রেণীর ওয়ারিশ হিসেবে সম্পত্তি পেয়ে থাকেন। স্ত্রী জীবিত থাকলে তিনি একটি অংশ পান এবং বাকি অংশ মেয়েরা পান। তাছাড়াও হিন্দু আইনের সপিণ্ড ধারণাটি উত্তরাধিকার এবং বিবাহ উভয় ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলায় এটিকে অনেক সময় সপিণ্ড বা সপিণ্ড নিয়ম বলা হয়ে থাকে। সহজ ভাষায় সপিণ্ড শব্দের অর্থ, আক্ষরিক অর্থ হলো যারা একই পিণ্ড বা হ্রদে রক্তের সম্পর্কে যুক্ত। প্রাচীন হিন্দু ধর্মে পিণ্ডদানের মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে অন্ন অর্পণ নিবেদন, উত্তরাধিকার বা রক্তের সম্পর্কের ঘনিষ্ঠতার উপর ভিত্তি করেই ওয়ারিশ বা উত্তরাধিকার নির্ধারণ করা হতো। সপিণ্ড কি, এটি কিভাবে কাজ করে? হিন্দু আইনে দুই ধরনের সপিণ্ড ব্যবহার প্রচলন রয়েছে: উপাসনা বা পিণ্ডদান ভিত্তিক সপিণ্ড। এখানে যিনি মৃত ব্যক্তির শ্রাদ্ধ বা পিণ্ড দিতে পারেন, যারা পিণ্ডদান মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য বেশি কার্যকর, তিনি অগ্রাধিকার পান। পুরুষদের যেমন পুত্র বা পৈত্র পিণ্ডদানের অধিকার প্রত্যেকের হওয়ার তার অগ্রাধিকার পেতেন, কিন্তু যদি কোনো পুত্র সন্তান না থাকে তখন মেয়ের ঘরের নাতি মানে দরিদ্র পিণ্ডদানের অধিকার পান। তাই সপিণ্ড নিয়মে কন্যা সন্তান বা তার পুত্র সন্তান উত্তরাধিকারের দৌড়ে যুক্ত হন। রক্তের সম্পর্ক ভিত্তিক সপিণ্ড: এখানে পিণ্ডদানের চেয়ে প্রত্যেক রক্তের সম্পর্ককে বেশি প্রাধান্য দেওয়া হয়। পিতা মাতার দিক থেকে নির্দিষ্ট বংশানুক্রমে দূরত্বের, সাধারণত পিতার দিক থেকে 5 প্রজন্ম এবং মাতার দিক থেকে 3 প্রজন্মের মধ্যে থাকা রক্তের সম্পর্কের ব্যক্তিদেরকেই সপিণ্ড বলা হয়। কন্যা সন্তানের ক্ষেত্রে সপিণ্ড নিয়ম প্রয়োগ: আমরা আগের সূত্র ধরে যেখানে শুধু মেয়ে আছে, ছেলে নেই। দায়ভার আইন বাংলাদেশে ছেলে না থাকলে কন্যা সন্তানের যে পুত্র সন্তান দরিদ্র থাকে সে মৃত ব্যক্তির জন্য পিণ্ড দিতে সক্ষম। এই কারণেই সপিণ্ড নীতি অনুযায়ী যে মেয়ের পুত্র সন্তান আছে বা হওয়ার সম্ভাবনা আছে সেই মেয়েকে উত্তরাধিকার দেওয়া হয়, কারণ তার মাধ্যমে ভবিষ্যতে মৃত ব্যক্তির সপিণ্ড দরিদ্র পাওয়া যাবে।
পক্ষান্তরে যে মেয়ে সন্তানহীন বা যার সন্তান হওয়ার সম্ভাবনা নেই, সম্পিণ্ড শাস্ত্র মতে সে পিণ্ডদানের ধারাবাহিক বজায় রাখতে পারে না বলে ঐতিহ্যবাহী দায়ভার আইন তাকে বাদ রাখা হয়েছিল। আধুনিক আইনে ভারতে 1956-2005 সালের আইনের পর পিণ্ডদানের ধর্মীয় বাধ্যবাধকতা থেকে উত্তরাধিকার আলাদা করা হয়েছে। ফলে সপিণ্ড নিয়মে ধর্মীয় জটিলতা তুলে দিয়ে কন্যা সন্তানকে সরাসরি প্রথম শ্রেণীর ওয়ারিশ হিসাবে সমান অধিকার দেওয়া হয়েছে। সপিণ্ড নিয়মে আরেকটি বড় ব্যবহার বিবাহ নিষিদ্ধতা। উত্তরাধিকার ছাড়া হিন্দু আইনে সপিণ্ড বা বিবাহ সংক্রান্ত একটি কঠোর নিয়ম আছে। সপিণ্ড সম্পর্কে নির্দিষ্ট প্রজন্মের মধ্যে রক্তের সম্পর্কের আত্মীয়ের মধ্যে বিবাহ হিন্দু আইনে নীতিগতভাবে নিষিদ্ধ ও অবৈধভাবে গণ্য করা হয়। তাহলে পরিশেষে বলা যায়, আইনের দৃষ্টিতে বাংলাদেশের দায়ভাগ আইন অনুযায়ী ছেলে না থাকলে সম্পত্তি মেয়ের কাছেই যাবে, তবে প্রাধান্য পাবে অবিবাহিত মেয়ে অথবা যে মেয়ের ছেলে সন্তান আছে বা হওয়ার সম্ভাবনা আছে, কারণ সপিণ্ড নিয়ম অনুযায়ী তার ছেলের পিতার উদ্দেশ্যে পিণ্ড দিতে পারবে। সন্তানহীন বা বন্ধা মেয়েরা সম্পত্তি পান না এবং কন্যারা এই সম্পত্তির ভোগ দখলের অধিকার ও জীবনসত্ত্ব পান, যা তারা বিক্রি করতে পারেন না। ভারতে 2005 সালের আধুনিক আইন অনুযায়ী ছেলে থাকুক বা না থাকুক, বিবাহিত অবিবাহিত সন্তান আছে কি নেই, সব ক্ষেত্রে মেয়েরা সম্পত্তির পূর্ণাঙ্গ সমান অধিকার বা মালিক হন। তারা সম্পত্তির বিক্রি বা হস্তান্তরের পূর্ণ অধিকার রাখেন। সপিণ্ড নিয়মের মূল কথা হলো, সপিণ্ড মানে রক্তের বা পিণ্ডদানের সম্পর্ক। প্রাচীন হিন্দু আইন ছিল যে ব্যক্তি মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য ধর্মীয় পিণ্ড দিতে পারবে সেই সম্পত্তি পাবে। ছেলে না থাকলে মেয়ের ঘরের নাতি দরিদ্র পিণ্ড দিতে পারে। তাই সপিণ্ড নিয়ম কারণে মূলত ছেলে না থাকলেও সম্পত্তি দূর সম্পর্কে কোনো আত্মীয়র কাছে না গিয়ে কন্যা সন্তানের মাধ্যমে তার বংশের থাকার সুযোগ পায়। এক কথায় মূল কথা হলো, ছেলে না থাকলে সম্পত্তি মেয়ের কাছেই যাবে। পার্থক্য শুধু এটাই যে বাংলাদেশের নির্দিষ্ট শর্তে মেয়েরা সম্পত্তির ভোগ দখল করার অধিকার পান, আর ভারতের মেয়েরা যে কোনো শর্ত ছাড়াই সম্পত্তির সম্পূর্ণ স্থায়ী মালিক হন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে ধন্যবাদ।